ওয়েলকাম ব্যাক। মাঝখানে একটা লম্বা সময় পার হয়ে গেছে, এখনও আমি পার্কের 1/4 রাস্তা এখনও বাকি। তো যতটুকু জানলাম, কানাডার আসলে স্পেসিফিক কোনো ইন্ডিপেন্ডেন্স ডে বাংলাদেশের মতো বা ইন্ডিয়া বা আমেরিকার মতো এরকম নাই। তো কানাডা আসলে 3 দিন হচ্ছে স্বাধীনতার হিসাব করা হয়। জুলাই 1, ডিসেম্বর 11, এপ্রিল 17। 3 দিনেই 3টা মাইলস্টোন আছে কানাডার। তো এটা জাতীয় দিবস হিসাবেই সাধারণত 1 জুলাই ধরা হয়, যদিও এটা আনঅফিসিয়ালি স্বাধীনতা দিবসই বলে। তো 3টা ধাপে আসলে কানাডা স্বাধীন হয়েছে। প্রথম হচ্ছে তারা ডোমিনিয়ন থেকে নিজস্ব তারা শাসন ব্যবস্থা দিতে পারছে। তারা 11 ডিসেম্বর হচ্ছে আইন প্রণয়ন করতে পারছে, নিজস্ব আইন। এবং 17 এপ্রিল সেটা তারা হচ্ছে সেই আইন প্রণয়ন করতে পারছে। হ্যাঁ, দেখেন, ভেরি ইয়াং লেডি, সে কত স্বাস্থ্য সচেতন, তার আর কত স্লিম হইতে পারলাই জানে। এই এরিয়া খুবই লোকজন আছে, সব দিকে লোক, বাট ওই এরিয়াটা লোকজন একদমই ছিল না। তো এই কানাডা ডে হচ্ছে 1 জুলাই। এবং অবশ্যই এইখানে যারাই আসে, যে কানাডার যে কোনো প্রান্তেই আপনি খুবই সেফ, কারণ কেউ আপনাকে ডিস্টার্ব করা বা অন্য যতগুলো মেয়েরা যে সমস্ত সমস্যা ফেস করে এই দেশে, এই সুযোগ এখানে নাই। এখানে কোনো বন্য প্রাণীকেও আপনি আঘাত করতে পারবেন না উইদাউট রিজন। আপনাকে ওই যে সাইনবোর্ডটা দেখলাম, আপনাকে বলা হয়েছে যে আপনি তার থেকে দূরে থাকেন। অনেক নির্দেশনা এখানে দেওয়া ছিল যে আপনার কুকুরকে তার পিছনে লালাই দিয়েন না, বা আপনি সরে আসেন। যদি আপনার সামনে পড়ে তাহলে আপনি হয়তো জোরে চিৎকার করেন বা কিছু একটা পাথর টাথর ছোটোখাটো কিছু, আপনি যদি আপনাকে আক্রমণ করার সে উদ্দেশ্যে আসে তাহলে আপনি আত্মরক্ষার জন্য আপনি করতে পারেন। তাকে কোনো খাবার দেওয়া যাবে না, কারণ আপনি খাবারের লোভে সে আপনার কাছাকাছি আসতে পারে। এরকম অনেক নিয়মকানুন আছে। এই দেশে কোনো প্রাণীকে আপনি খাবার দেওয়ার কোনো পারমিশন নেই। তারা হয়তো ন্যাচারালি কোনো কিছু পায় বা খায়, বা তাদের জন্য হয়তো সরকার কোনো রকম কোনো ব্যবস্থা করে রাখছে কোথাও না কোথাও, যেটা আমরা হয়তো জানি না ওইভাবে। তো কানাডা ডে আসলে এটা সবাই অবশ্যই এই দিন সরকারি ছুটি, এবং অধিকাংশই ব্যাংক সব কিছু বন্ধ থাকে। আর কানাডায় শুধু বন্ধ থাকে না একটা জিনিস, সেটা হচ্ছে টিম হর্টন, স্টারবার্গ, ম্যাকডোনাল্ডস, এরা আজীবন খোলা 24 ঘন্টা। আপনার 1 মিনিটের জন্য এরা বন্ধ হয় না। এছাড়া অন্য অফিস আদালতের একটা সুযোগ থাকে বন্ধের, বা যদি কানাডাতে কারো জরুরি যেমন মেডিকেল সেবা বা অন্য এগুলো হয়তো খোলা থাকতে পারে। বাংলাদেশের যারা সরকারি ডাক্তার আছে এখানে, তাদের চেম্বার খোলা থাকতেও পারে, নাও থাকতেও পারে। এটা ডিপেন্ডস অন তার ব্যক্তিগত সিদ্ধান্ত খুব সম্ভবত। এই যে এখানে লেখা আছে পয়জনাস প্ল্যান, খাও পার স্নিপ, ডু নট টাচ, স্টে অন পাথ, ট্রেলস অ্যান্ড ইট মেইনটেইন এরিয়াস। এখানে এগুলো এই যে চিহ্নও দিয়ে দিছে, যেগুলো খুবই ডেঞ্জারাস। এখন কিন্তু স্রোত নাই, পানি একদম থেমে আছে। এখানেও কি জোয়ার ভাটা আছে, এখন কিন্তু পানি স্থবির, চলে না। তো কানাডা এখন স্পেসিফিক, যদিও এটাই সবাই স্বাধীনতা দিবস 1 জুলাইকেই ধরে, বাট আসলে স্পেসিফিক ওরকম আমাদের দেশের 16 ডিসেম্বরের মতো না। আমাদের দেশে যখন 16 ডিসেম্বর, 26 মার্চ 2টা দিবস, এই দেশে 3টা দিবস। তবে আমরা যেরকম 26 মার্চ স্বাধীনতা দিবস, 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করি, এরা জুলাইটা অনেকটা ওরকম। আমাদের দেশে কোনো গাছ আমি এই দেশে খুঁজে পাইনি। দেখেন, অনেকটা নিম গাছের মতো মনে হয়, কিন্তু আসলে নিম গাছ না, পাহাড়ি নিমও না।
পাহাড়ি নিম গাছের পাতাও কিন্তু অনেকটা নিম গাছের মতোই, কিন্তু এটা অনেকটা আমড়া গাছের পাতার মতো মনে হয়। কোনো গাছের কোনো মিল নাই। ইভেন ঘাস, সেই দেশের দুর্বা ঘাসটাও অন্যরকম, আমাদের দেশের ঘাসের মতো না। দে মে বি ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়ান পিপল সবসময় তারা হিন্দিতেই কথা বলে নিজেদের মধ্যে, আমি যদিও সাউন্ড পাই না এখানে। না, ইন্ডিয়ান না, ইন্ডিয়ান না, অন্য দেশে হবে। আমাদের যারা এখানে কানাডায় বাঙালি আছে, তারা হয়তো কোথাও কোনো কমিউনিটি প্রোগ্রামে আসলে তারা ইংরেজি বলার চেষ্টা করে, কারণ এখানে সবই বাঙালি। তারপর তারা ইংলিশ বলে, কারণ তারা সিনিয়র, এই জন্য তারা হয়তো অনর্গল ইংলিশ বললে কি হয়, তারা সবাই হয়তো বুঝতে সুবিধা হয় যে এই লোকটা দীর্ঘদিন কানাডা থাকে। আমাদের জন্য এটা একটা মেসেজ যে আই এম আ সিটিজেন, আই এম আ প্রাউড সিটিজেন অফ কানাডা। তো এটা ভালো, তাহলে বুঝতে সুবিধা হয়, কারণ অনেক নতুনরা এসে সিনিয়রদের সাথে অনেক রকম ক্লাসে জড়ায় যায়। এবং এবং অনেকে ইউটিউবে ফেসবুকে দেখি যে কানাডা সম্পর্কে অনেক নেগেটিভ কথাবার্তা বলে, বা বাংলাদেশিদের আচরণ এখানে সে কেমন, এইগুলো তারা ফেসবুকে বিভিন্নভাবে তারা প্রকাশ করার চেষ্টা করে। তো এই ব্যর্থতাগুলো কিন্তু আমাদেরই। সুতরাং আমরা এগুলোকে ডিসক্লোজ করা, এগুলোকে পাবলিকলি ওপেন করা, এটা কি নিজের সম্মান বাড়ে কিনা সেটা একটা প্রশ্ন। আপনি অনেক কিছুই আপনার হাইড করা উচিত, ইগনোর করা উচিত, তবে হ্যাঁ, ইগনোর করা আর অ্যাভয়েড করা যাইতেই পারে, বাট সচেতন বা পরবর্তীতে এই সিচুয়েশনগুলো না আসে সামনে, সেই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। অনেক অনিয়ম আছে, আমরা যেখানে যাই অনেক বদনাম আছে। তো অন্য দেশের মানুষদের নিয়েও বদনাম আছে, তারা তো তাদের এরকম পাবলিকলি এসে তাদের সম্পর্কে নেগেটিভ কোনো কিছু বলে না। তো আমরাই দেখা যায় কারো একটা দোষ ত্রুটি পাইলে সাথে সাথেই আমরা ইউটিউবার হয়ে যাই। কে বাথরুমে কত সময় কাটাইলো, কে স্কুলে বেঞ্চে পা তুলে কোন টিচার ঘুমাইতেছে, এরকম সবাই ক্যামেরা নিয়ে সাংবাদিক হয়ে যায়। আমাদের দেশের সবচেয়ে ভয়ঙ্কর প্রফেশন হচ্ছে সাংবাদিকতা। কে কখন সাংবাদিক এটা একদম বোঝা মুশকিল। হয়তো আমাদের এলাকায় এমন সাংবাদিক আছে যাদের আমরা ছোটোবেলা থেকে চিনলাম, জানতাম যে সে সাধারণ মানুষ, হঠাৎ করে শুনলাম যে সে সাংবাদিক, সে অসাধারণ কেউ। তো এটা, এবং সাংবাদিকদের একটা সুবিধা হলো তারা সব দলের পক্ষে কাজ করতে পারে, বিপক্ষেও কাজ করতে পারে। তার কলম কখন কাকে উঠাবে নামাবে সে নিজেও জানে কিনা, এটা ভীষণ সন্দেহের একটা ব্যাপার। বসন্তের 6 ঋতুর মতো তার মন হয়তো চেঞ্জ হয়। কখনো দেখি যে সে আগে যারা আমাদের কোটালীপাড়ার নীতি নির্ধারক ছিলেন, যারা বিগ শট, দেখতাম তাদের সাথেই ঘুরতেছে, তাদেরকে ভাই ভাই, আবার এখন দেখতেছি তাদের 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। তো সাংবাদিক থেকে সাবধান, কারণ আসলেই আমার মনে হয় তারও কোনো দোষ নাই। আমার মনে হয় সব দোষ কলমের। কলম কখন কার বিরুদ্ধে লিখবে এটা কলম জানে। কলম খুব ডেঞ্জারাস। এই যে আমরা শুনছি যে অসির চেয়ে মসি বড়, এইটাই হয়তো সত্যি। ওই একটা গল্পের মতো যে এক লোক খাল পার হবে, তো নৌকা নিয়ে এক লোক যাইতেছে, তারে বলতেছে ভাই একটু নৌকাটা এদিকে ঘুরান, আমাকে একটু খালটা পার করে দিয়ে যান। তো যে লোকটা নৌকা পাইছে সে বলতেছে ভাই আমি তো চাই যে আপনাকে পার করে দিতে, কিন্তু নৌকাটা ফিরতেছে না, মানে নৌকা এদিকে আসতে চাইতেছে না, নৌকা সোজাই যেতেছে খাল দিয়ে। সাংবাদিকদের মনে হয় এরকম, যে তারা চাইলেও কাউকে বাঁচাইতে পারে না, তারা চাইলেও কাউকে মারতে পারে না, সব দোষ কলমের।
তো আজকের জার্নি এখানে শেষ হোক। একই জঙ্গল, একই রাস্তা, এটা অনেকে বোরিং হবে দীর্ঘ সময় লাইভে থাকা এটা। তো আমার আরও হয়তো 10 মিনিট হাঁটতে হবে, আবারও কালকে দেখা হবে। বাট নতুন এইখানে তো এক্সপ্লোর করা হয়ে গেছে, এই এরিয়াগুলোতে আর কিছু দেখার নাই। নতুন কোথাও গেলে অনেক দূরে ড্রাইভ করে গিয়ে তারপর দেখাইতে হবে, দেখি চেষ্টা করব। বাট ডাউন টাউনে আগামী কয়েকদিন বেশ কিছু প্রোগ্রাম থাকবে এই বিভিন্ন রাস্তায়। কালকেও দেখলাম একটা রোডের পাশে, আমি গাড়ি থামায় ভিডিও করব, কিন্তু আসলে ভিডিও করা একটু রিস্ক সব জায়গায়। তো রাস্তার পাশেই একদম সুন্দর একটা ওপেন স্পেস, ওইখানে দেখলাম যে বিভিন্ন অন্য দেশের, ক্যানাডিয়ান না, তারা এখানে খুব সুন্দর গান, তাদের ভাষায় গান করতেছে এবং খুবই মানে কম্বিনেশনটা খুব দারুণ, অনেকটা কোরাসের মতো সবাই গাইতেছে, একজন স্পেসিফিক ভোকাল না, সবার সাথেই যন্ত্র আছে, তারা মিউজিশিয়ান পাশাপাশি অল আর ভোকালিস্ট। তো এই জিনিসটা খুব ভালো লাগছে, কোরাসের মতো গাইতেছে এবং শুনতেও বেশ আনন্দ বা ভালো ফিল হইতেছিল। যদিও এখানে বোঝা খুব মুশকিল, যেমন আমি ক্যানাডিয়ান প্রোগ্রামে গান গাইছি, তো সবাই খুব প্রশংসা করতেছে যে তুমি ভালো গাইছো, তোমার ইমোশন বোঝা গেছে। বাট আমরা বাংলা কিছু বুঝিনি, এটা কীরকম, গানের অর্থটা কি। আমি তাদের ইংলিশে বুঝাইলাম যতটুকু আমার বিদ্যা আছে, যে এটা এরকম যে আমি এই গানটা গাইছিলাম যে খোলা জানালায়, এই গানটা গাইছিলাম এই আপনার শাহনাজ রহমতুল্লাহর, শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহর গাওয়া ওই গানটা গাইছিলাম। তো সবাই ইংলিশ গান গায়, আমি বাংলা গান গাইছি। তো এইটা সবাই আলাদাভাবে খুব মজা পাইছে, তারা আমার সাথে বিভিন্ন জন ছবি তুলছে। বাট আমার ক্যামেরা, আমার মোবাইলটা আমার পকেটে, তাদের অফিসিয়ালি ছবিগুলো তাদের কাছে আছে, বাট আমি এখনও এটা আমার হাতে পাই নাই। তো যাই হোক, তারা খুব প্রশংসা করছে এবং আমাকে একজন ক্যানাডিয়ান বললো, তুমি কি ইন্ডিয়ান কোনো গান জানো কেন? ইন্ডিয়ান মানে ভারতীয় বাংলা, বাংলাই ঠিক আছে কিন্তু ভারতীয় বাংলা। তাই আমি বললাম যে হ্যাঁ, আমি জানা আছে। তো এখানে খোঁজা হলো, ওদের যে কারাওকে, সেখানে ওই কোনো ট্র্যাক ওই রকম নাই। তো আমি যেটা গাইছি এগুলোও ট্র্যাক নাই, এগুলো কোনো রকম গাইতে হয়েছে আর কি। আর সবগুলো গানই তো ট্র্যাক করা থাকে তাদের, বিশেষ করে ইংলিশের যে গানগুলো, এগুলো তাদের আগেই সেট আপ করা, বড় রকম আপনার প্রজেক্টর লাগানো এবং স্ক্রিনে লিরিক্স আসতেছে, গাইতেছে মিউজিকের সাথে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এগুলো তো আসলে খুবই মজা লাগে যে সবাই গায়, সবাই পার্টিসিপেট করে, এটাই খুবই আনন্দের। যে অল আর অডিয়েন্স, অল আর সিঙ্গার, অল পার্টিসিপেন্ট, অল আর পারফর্মার। মানে এখানে কেউ এরকম না যে শুধু আপনি হাততালিই দেবেন সারা জীবন। আমাদের দেশে শুধু এক ধরনের মানুষ খালি হাততালি দিয়েই যায়, আর স্টেজ চেঞ্জ হয়, ব্যানার চেঞ্জ হয়, কি আফসোস। স্টেজের সামনের মানুষগুলোর ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। অথচ এখানে কেউ বস না, কেউ ওয়ার্কার না, সবাই বস, সবাই ওয়ার্কার। একটা প্রোগ্রামে আপনি যাবেন, আপনি এরকম স্যুট টুট লাগায়, কোট লাগায় আপনি বসে থাকবেন তা না, দেখবেন যে সবচেয়ে বড়, যে সবচেয়ে ক্ষমতাশীল এইখানে, সে সবচেয়ে বেশি কাজ করতেছে। এবং আফটার পিকনিক হি ইজ ক্লিনিং এভরিথিং। সো দেয়ার ইজ নো বস। মানে আপনি সিম্পলি ইউ উইল বি সারপ্রাইজড যে এখানে যে বস, সেই টিস্যু দিয়ে ক্লিন করতেছে টেবিল, আর যারা জুনিয়র ওয়ার্কার তারা চিল করতেছে। আমাদের দেশে যদি কোনো সচিব বা কোনো ইওনো আর যদি কোনো মন্ত্রী যায় কোনো এলাকায়, তাহলে দেখবেন কাঁচা রাস্তা ওর রাত্রের মধ্যে ইটা বিছায় ওটা পাকা রাস্তা হয়ে গেছে। পরের দিন দেখবেন যে আবার এটাগুলো খুলে নিয়ে গেছে, কী হয়েছে, এগুলো ভাড়া করা। তো ভাগ্য ভালো যে কাপড়, আমার মনে হয় কাপড় চোপড়ও লন্ড্রি থেকে ভাড়া করে অনেকে ঢাকায়। কারণ এত স্যুট কোট প্রতিদিন, নতুন নতুন স্যুট, এটা কীভাবে সম্ভব? রাখারও তো জায়গা নেই, এত স্যুট। আহা, এই যে স্যুট, এই যে ওই যে সেই গল্পটা মনে পড়ে, হেলিকপ্টারে চলে আইসা তিনি বললেন যে দেখেন, এতিমের হক নষ্ট করবেন না, এতিমদেরকে হেল্প করেন, এই করেন সেই করেন। অথচ দেখা যায় যে এতিমদেরকে বাক্স দিয়ে দিয়ে সকালবেলা
রাস্তা পাঠাই দেওয়া হয়, যাওয়া বাক্স ভরে নিয়ে এসো। আমার অফিসে একবার এরকম 3-4টা ছেলে আসছে, খুবই ইয়াং। তো আমি তাদেরকে বললাম যে ভিতর আসো, ওরা ভিতর আসতে চায় না, দরজা থেকে দাঁড়ায় বলে যে কিছু হেল্প করেন বা সেই। যদি কেউ বলে আচ্ছা ভিতর আসো, তখন হয়তো একজন বাক্স নিয়ে আসে, ব্যাস নিয়ে চলে যায়। কিন্তু ওদেরকে 3জনকে ডাকানো হলো আমার রুমে, যে আসো বসো, কোথায় পড়ো, কী করো না করো, ইন ডিটেলস জিজ্ঞেস করলাম। ফাইনালি তারা যেটা বললো, তাদেরকে চাটা খাওয়ানো হলো। ফাইনালি যেটা বলা হলো শেষ লাইন, এটা খুবই প্যাথেটিক, যে তারা স্বীকার করলো যে আমাদেরকে এরকম বাক্স দিয়ে বের করে দেওয়া হয় সকালবেলা, যে যাও বাক্স করে নিয়ে এসো, নাহলে খাবার নাই। পড়াশোনা বলে, পড়াশোনা ওই যে রাত্রেবেলা বা সকালে একদম ভোরবেলা উঠে হয়তো কোরআন আমপারা নিয়ে বসায় দেয়, পড়ে। তার পারফরমেন্স ভালো, তার জন্য ভালো খাবার। হয়তো এটা সঠিক নাও বলতে পারে, সে ছোট মানুষ, তার ইমোশনে সে হয়তো কোথাও অতিনদিত করতে পারে, বাট রিয়েলিটি তো আসলে রিয়েলিটি। এই যে যতগুলো এতিমখানা, বৃদ্ধাশ্রম, যেখানে মানুষের যাতায়াত কম, যেখানে পাবলিক থেকে একটু দূরে, অনেকে এখানে যায় না, গেলে মনে করে কি এখানে যাওয়ার তো কিছু নাই, এখান থেকে পাওয়ার কিছু নাই, কোথায় গেলে পাবো, ভোট পাবো, কোথায় গেলে ক্ষমতা বাড়বে, সেই জায়গায় মানুষের আনাগোনাগুলো বেশি। কিন্তু দুর্বল জায়গাগুলোতে মানুষের যাতায়াত একদমই কম। আর এই হাততালি দেওয়া মানুষগুলোকে আমি বলবো যে ভাই, হাততালি দিয়ে দিয়ে তো পুরো জীবনটাই শেষ করে ফেলতেছেন। আপনার ছেলে মেয়েরাও আপনার কি পরিচয় দেয় যে আপনি একজন পলিটিশিয়ান, যে জঙ্গলে জঙ্গলে পালায় বেড়ায়? এইগুলো থেকে বের হয়ে আসেন। হয়তো আপনি এর সাথে কৃষিকাজ করলেও একজন কৃষক হিসাবে ভবিষ্যতে হয়তো আপনি গোল্ড মেডেলও পেতে পারেন একজন কৃষক হিসাবে। কারণ যদি আমার এই কথাটা আপনি ইন্সপায়ারিং হন, তাহলে আমার সার্থকতা। যে এটা আমি আবারও বলি, যদি আপনি অন্তত 1 কাঠা জমিতে ফসল ফলান, তাও আপনি দেশের জন্য, পরিবারের জন্য, নিজের জন্য কিছু করতে পারলেন। কিন্তু যদি এই পলিটিক্স নামের এই যে জঙ্গলে আপনি দৌড়ে বেড়াইতেছেন, একবার জঙ্গলে থেকে বের হন, বের হয়ে আপনি সিংহ হয়ে যান, আর একবার জঙ্গলের মধ্যে লুকায় যান, আর আপনাকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আপনার পরিবার, আপনার সন্তান, আপনার স্ত্রী, তাদের কথাকে একবার চিন্তা করেন, তাদের মানসিকতার উপর দিয়ে কী একটা ট্রমা যায়। আপনি এত সম্মানী যে আপনার আশপাশে কেউ আসতে পারে না, আবার আপনি এত অসম্মানী যে আপনার কথা কেউ বলতেও পারে না জনসম্মুখে। হয়তো আপনার বৃদ্ধ বাবা অসুস্থ, আপনাকে ভীষণ দরকার, আপনি আসতে পারতেছেন না, আসলে আপনাকে মব করা হইতেছে, মাইরা ফেলতেছে। এখন আপনি বলতেছেন আপনি মবের শিকার। তো আপনি যখন মব করছেন, তখন তাদের কি স্ত্রী সন্তান, তাদের কি বাবা মা ছিল? নাকি তারা ওরকম অপরাধী হয়ে তারা পৃথিবীতে আসছিল, আপনি তাদেরকে মারবেন, মামলা দিবেন, তারা সেটা সহ্য করবে? কিন্তু যখন আপনি উল্টাটা চিত্র দেখলাম, তখন আপনি ভীষণ লজিক্যালি কথাবার্তা বলতেছেন। তো আপনি যখন এগুলো করছেন, তখন কি একবারও চিন্তা করছিলেন যে এইটা যদি কোনো দিন এই চাক্কা ঘুরে যায়, তখন আমার কী অবস্থা হবে? চাক্কা যখন ঘুরতে ঘুরতে আপনার কাছে আইসা পড়ে, তখন তো আপনি চাক্কার তলায় পড়েন। এই চাক্কা যখন আপনার থেকে সরে যাবে, ততক্ষণ তো আপনি আবার হয়তো স্বাভাবিক জীবনে আসবেন, অথবা আপনি শেষ হয়ে গেলেন, মারা গেলেন। তো আপনার পরিবার, আপনার স্ত্রী সন্তান, বাবা মা, তাদের কথা কি চিন্তা করেন? এই পলিটিক্স নামে এই যে যে রাত জাগা, এই যে যে মাসের পর মাস, দিনের পর দিন ক্যাম্পেইন করা ভোটের জন্য, অমুককে জয়যুক্ত করেন, তমুককে জয়যুক্ত করেন, করলেই আপনাকে একটা লাইসেন্স দিয়ে দিবে, এই লাইসেন্স দিয়ে বা একটা ব্যাংক চেক দিয়ে দিবে, ওই চেক থেকে আপনি ব্যাংক থেকে যে টাকা উঠাবে খাবেন। এরকম কি কেউ করে আসলে? আপনারা 20 জন মিলে একজনকে এমপি বানাইলেন, এবার 20 জন গিয়ে বললেন যে আমি চেয়ারম্যান হব এই ইউনিয়নের। এখন সে হয়তো যদি ভালো মানুষ হয়, সে বলবে ঠিক আছে, আপনাদের মধ্যে যে যোগ্য সে আসেন, সবাই মিলে মিউচুয়ালি আসেন। এখন আপনিও মিউচুয়াল করলেন, সবাই মিউচুয়াল করতে গেলেন আলাদা আলাদাভাবে, কেউ একসাথে গেলেন না। তখনই সে সুবিধাটা নিয়ে কারো কাছ থেকে টাকা পয়সা, কারো কাছ থেকে অন্য অন্য সুবিধা নিয়ে সে সবাইকে বলবে যে আমি সবার সাথে আছি, কারণ তারও তো ভোটের দরকার হবে। সে সবার সাথে সে পটেটো হয়ে গেল, আপনাকে হাত উঁচা করলো, আপনি ভাবলেন যে আমার সাথেই সে আছে। আরেকজনকে এরকম বৃদ্ধাঙ্গুলি দেখালো, সেও মনে করলো যে হ্যাঁ, আমি তো, আমার সাথে তো লিডার আছেই। তো একটা গল্প বলি।
আমরা আজিমপুরে আড্ডা দিতাম। এই গল্পটা আমি একবার লিখছিও, আবারও রিপিট করি। আমরা আজিমপুরে আড্ডা দিতাম, তো এখানকার একজন সার্জন আমাদের পরিচিত ছিল। সে প্রায় আজিমপুর চৌরাস্তায় ডিউটি করতো এবং আমাদের সাথে খুব ভালো সম্পর্ক। দেখতো যে আমরা এখানে স্থানীয় যুবক, হয়তো তার স্বার্থের জন্য আমাদের সাথে মিশতো। ভাই কেমন আছেন, কী করতেছেন, এই সেই সবার সাথে। আমাদের এখানে 10-12 জন একটা টিম ছিল। মোট কথা আমরা ওই এলাকার কিং ছিলাম আজিমপুরের। তো আমাদের এক বন্ধুর দোকান আছে, ওই এখনও আছে স্টিল আজিমপুর। তো তার দোকানে ওই সার্জন পকেটে, একসময় দেখবেন যে পুলিশে কিন্তু পকেট নাই ওই সময়, এখন আছে কিনা জানি না। তো ওই টাকা পয়সা, ঘুষের টাকা ওই দোকানে এসে জমা রাখতো। তাও নিজে হাতে ধরতো না, যে সিনিয়ররা এসে যদি কখনো দেখে যে সে টাকা নিতেছে, হয়তো তার প্রবলেম হবে, এই জন্য সে ওই দোকান দেখাই দিত। ওই হুন্ডাওয়ালা যাদেরকে ধরছে মামলা দিত না, ওই দোকানে গিয়ে টাকা দিয়ে আসে। তো সে এসে বলতো, ওই যে সার্জন, আমি নাম বললাম না, ভাই পাঠাইছে যে 500 টাকা দিতে বলছে আপনাকে। তো সে এটা আলাদা একটা জায়গায় রেখে দিত, হিসাবে হয়তো করতো কি করতো না জানি না। তো একদিন হয়েছে এরকম, আমরা এরকম আড্ডা দিতেছি। তো আমরা সাধারণত একটু গরম, দোকানে বাইরে ফুটপাতে ওইখানে দাঁড়ায় আছি। তো সার্জেনকে একটা লোক আইসা ইশারা দিতেছে, মানে হাতের 5 আঙ্গুল দেখায় যে 500 500। পরে সার্জেনও দূর থেকে বলতেছে হ্যাঁ। তো সে দোকানদারকে আমাদেরকে, আমার বন্ধুকে বুঝাইলো যে ভাই উনি 500 টাকা দিতে বলছে। তো সে বললো এরকম তো কেস হয় নাই, সে তো সারা জীবন শুধু আমার টাকা রাখতেই বলছে, কাউকে তো বলে না যে 500 টাকা দিতে। তো আমি একটু জিজ্ঞেস করে নেই, তারপরে আপনি করেন, উনি আসুক। বলে কি না সমস্যা নাই, আমি এই দেখেন আমি আবার চিৎকার করে বলতেছি। তো উনি আবার চিৎকার করে সার্জেন দিকে তাকায় বলতেছে ভাই 500। তো সার্জেন মাথা নাড়াইতেছে হ্যাঁ। তো ঠিক আছে 500 টাকা সেই আমার বন্ধু দিয়ে দিছে। পরে যখন সে ডিউটি শেষ করে, যখন তার ডিউটি শেষে যাবে, তখন সে বলতেছে যে টাকা কম কেন, 1000 টাকা কম। পরে বলতেছে যে আপনি তো বললেন একজনকে 500 দিতে। বলে কি না, তো আমি কাউকে 500 দিতে বলবো? বলে কি আপনি যে হাত নাড়ায়, উনি যে হাত নাড়ায় বললো যে 500 500, আপনি মাথা নাড়াইলেন। পরে বললো যে আমি তো নিতে বলছি, রাখতে বলছি, আমি তো দিতে বলি নাই। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা আসলে কেন যে হাত পা নাড়ি, কেন যে কী করি, এটা আসলে বুঝতে চাই না। যে আমরা এই মূল্যবান সোনালি সময়গুলো আমরা শেষ করতেছি পলিটিক্স নামের এই নোংরা, মানুষকে সমালোচনা করা, মানুষের পিছনে লাগিয়ে থাকা। কোন রাজনীতিবিদ ভুল উচ্চারণ করলো, কে সঠিক উচ্চারণ করলো, কে দেশপ্রেমিক, কে বিমান থেকে হাইটা নামলো, কে রাতে অন্ধকারে কম্বল বিতরণ করলো, এগুলো শুধুমাত্র মানুষকে, এগুলো আই ওয়াশ। আপনি একটা মানুষকে গায়ে হাত দিলেন, পায়ে হাত দিয়ে সালাম করলেন, সেটা যতটা সম্মানের, তার সাথে তাকে যদি সামাজিক একটা সুন্দর অবস্থান তৈরি করে দিতে পারেন, সেটাকে আরও বেশি সম্মানের না, আরও বেশি অ্যাপ্রিসিয়েট না? আপনি একজন মানুষকে, একজন বৃদ্ধকে দেখে বলেন আহা হা লোকটা বৃদ্ধ, কিন্তু আপনি তার চিকিৎসার ব্যবস্থা করলেন না, তার ভাতার ব্যবস্থা করলেন না। তাহলে এই সহানুভূতি, এই এই সম্ভাবনা 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 এই সম্মাননা দিয়ে আমরা কি করব বলেন? এই সম্মাননা দিয়ে আমাদের কি হবে? আমাদের জাতি কত দূর আগাইতে পারবে? প্রত্যেকটা মানুষের যে অধিকার, সেই অধিকার কি সে পায়? তার আইনি অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, তার কর্মক্ষেত্রের যে অধিকার। এমন এমন অনেক লোক আছে যারা চাকরির কর্মস্থলে যায় না, তারা সাইন করে বেতন নিয়ে নেয়। এরকম অনেক লোকই আছে, সব সরকারের আমলে আছে। আপনি খুঁজেন, আপনি অনেক সচিব যায় দেখবেন না এই কোথায়, সে বিদেশ ট্যুরে আছে। একজন সচিবের বিদেশ ট্যুর আপনি বন্ধ করে, আপনি পুরো প্রশংসায় ভাসছে দেশ। কি হয়েছে? সিটি কর্পোরেশনের অমুককে আটকায় দিছে, তাকে বলা হয়েছে তুমি ওইখানে যাও, নর্দমার পাশে গিয়ে দাঁড়ায় থাকো 5 ঘন্টা। কিন্তু আরও যে 100 জন সচিব চলে গেছে, সেই 100 জন সচিবের খবর কে রাখে? সুতরাং এই সমস্ত মিথ্যা প্রশংসা, এই সমস্ত মিথ্যা গাল গল্প, এই সমস্ত সামান্য ওই শৈবাল দিঘিরে করি উচ্চশির, লিখে রেখো 1 ফোঁটা দিলেম শিশির। আমার আবার ভুল না হয়, কারণ সংখ্যাত ইদানিং ভুলভাল কবিতা পড়া হয়, এটা সবাই এটা নিয়েও ট্রল করে। তো শৈবাল দিঘিরে করি উচ্চশির, লিখে রেখো 1 ফোঁটা দিলেম শিশির। শিশিরের 1 ফোঁটা জল সে দিঘিকে বলতেছে যে তোমাকে 1 ফোঁটা শিশির দিলাম, এটা লিখে রাখো। কিন্তু এই শৈবাল যে এই পুকুর থেকে, নদী থেকে হাজার হাজার ফোঁটা, লক্ষ লক্ষ ফোঁটা পানি নিয়ে এসে জীবন ধারণ করতেছে, সে কি এটা খবর রাখে?
সুতরাং এই সামান্য সামান্য অর্জন দিয়েই আপনি একদম একটা বিষাদ সিন্ধু রচনা করে ফেলছেন। ব্যাপারটা মোটেও এরকম না। এই সমস্ত ছোটোখাটো বিষয়, এগুলো আসলে দেশের কোনো অর্থনৈতিক চাকাও সচল করে না, দেশে ইকোনমি বা দেশে মানুষের ভাগ্যের উন্নয়ন হয় না। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।